আসসালামু আলাইকুম। স্বপ্নের জগতের এক ভয়ানক জিন যে কিনা ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাঝেই খুন করছিল একের পর এক মানুষকে। তবে অদ্ভুত ব্যাপার তো তখন ঘটে যখন রেসপাতি নামের একজন ছেলে নিজের স্বপ্নতে এই সকল খুন হতে দেখতে পায়। ধীরে ধীরে বেরিয়ে আসে গভীর রহস্য, যেখান থেকে জানা যায় যে যারা মারা যাচ্ছিল তারা সকলেই ইন্দোনেশিয়ার একটা বিশেষ গ্রাম থেকে এসেছে, যে গ্রামের নাম বাজিংজো। রেসপাতির নিজের পূর্বপুরুষও ওই গ্রামেই বাস করত। এখন ওই জিন কেনই বা ওই গ্রামবাসীদেরকে নিজের শিকার বানাচ্ছে? কি উদ্দেশ্য রয়েছে তার এই খুনের পেছনে? রেসপাতি কি পারবে তাকে আটকাতে? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যেটা ইন্দোনেশিয়ান একটি সত্য ঘটনাকে অবলম্বন করে তৈরি করা হয়েছে, যার নাম রেসপাতি। তাই চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক সদ্য মুক্তি পাওয়া এই ইন্দোনেশিয়ান মুভির গল্প। গল্পটি শুরু হয় এক অন্ধকার ভয়ানক রাতে, যখন রেসপাতি নামের একজন ছেলে গভীর ঘুমিয়েছিল। এমন সময় হঠাৎই সে তার মায়ের ডাক শুনতে পায়। তার মা দরজার কাছে দাঁড়িয়ে তাকে ডাকছিল। তার পিছে ছিল তার বাবা। তার বাবা এখানে তার মাকে ডেকে নিয়ে চলে যায়। এটা দেখে রেসপাতির ঘুম ভাঙে। সে ঘুম থেকে উঠে পুরো ঘরে তার বাবা মাকে খুঁজতে আরম্ভ করে। হঠাৎই এক পর্যায়ে তার পিছ থেকে কেউ যেন চলে যায়। পিছে ঘুরতেই দেখা যায় ভয়ানকভাবে একটা জানালা খুলে গিয়েছে। রেসপাতি যায় জানালাটি আটকাতে। তখনই আমরা দেখতে পাই বাইরে প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। সে জানালাটি বন্ধ করে ফিরে আসছিল, এমন সময় পেছনে শব্দ হয়। আমরা দেখতে পাই জানালার কাছে ভয়ানক কিছু একটা দাঁড়িয়ে আছে। সোফাগুলো একা একা সরে পেছনের দিকে চলে আসে। এমন সময় হঠাৎই ওই ভয়ানক শক্তি খুবই ভয়ঙ্করভাবে তার দিকে এগোতে থাকে। এই জিনিসটা রেসপাতিও অনুভব করতে পারছিল। মুহূর্তের মধ্যে সেটি তার মায়ের রূপ নিয়ে তার কাছে চলে আসে। তবে রেসপাতি পিছে ঘুরতেই সেটা গায়েব হয়ে যায়। আবার পর মুহূর্তে তার পেছনে এসে তার কাঁধে হাত রাখে, যা দেখে রেসপাতি দৌড়ে পালাতে আরম্ভ করে। তবে এইভাবে পালিয়ে সে তার রুমের সামনে আসতেই দেখতে পায় তার ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছে। সেটা কিছুতেই সে খুলতে পারছিল না। এদিকে তার মায়ের রূপে ওই ভয়ঙ্কর শক্তি তার দিকে এগিয়ে আসছিল। একটা পর্যায়ে সে দরজাটি খুলতে সক্ষম হয় এবং ভেতরে গিয়ে দরজাটি বন্ধ করে দেয়। তবে ওই শক্তি তখনও পর্যন্ত দরজাটি খোলার চেষ্টা করছিল। এতে করে রেসপাতি প্রচন্ড ভয় পেয়ে যায়। এমন সময় ওই শক্তি তার মায়ের কণ্ঠস্বর নেয় এবং তার কাছে সাহায্য চাইতে থাকে। ফলে রেসপাতি বেশ কনফিউজড হয়ে পড়ে। সে দরজা খুলতেই যাচ্ছিল, এমন সময় তার ঘরে থাকা আলমারি থেকে আওয়াজ হয়। সেটার দরজা আপনা আপনি খুলে যায় এবং তার মধ্যে থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর তার বাবার আত্মা, যা দেখে রেসপাতি দৌড়ে ঘর থেকে বের হতে যায়। তবে ঘরের দরজা খুলতেই সে চলে আসে একটা হাইওয়ে রাস্তায়, যেখানে ছিল একটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি, যার মধ্যে ছিল রেসপাতির বাবা মা। অর্থাৎ এরকমই কোনো একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গিয়েছিল। এমন সময় আরেক রেসপাতি এসে বর্তমান রেসপাতির কলার চেপে ধরে এবং তাকে বলতে থাকে সে কেন সেদিন তার বাবা মায়ের সাথে মরে গেল না। এই ভয়ানক স্বপ্ন দেখে বর্তমানে রেসপাতির ঘুম ভাঙে। আমরা বুঝতে পারি বাবা মায়ের এই অস্বাভাবিক মৃত্যুতে সে প্রচন্ড ভেঙে পড়েছিল, আর তখন থেকেই তার প্রতিটা রাত কাটত এরকম ভয়ানক স্বপ্ন দেখে। রেসপাতি তার দাদার সাথে থাকতো। ওই দিন স্কুলের জন্য সে যখন রেডি হয়ে বের হচ্ছিল, তখন তার দাদা একটা নিউজ দেখছিল, যে নিউজে বলা হচ্ছিল যে একজন মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। বেশ কিছুদিন ধরে এই শহরে এরকম ঘটনা ঘটছে, ঘুমের মধ্যেই মানুষ মারা যাচ্ছে। এখন স্কুলে যাওয়ার জন্য রেসপাতি একটা বাসে উঠে বসে, যেখানে কিছু সময়ের জন্য তার চোখ লেগে যায়। চোখ মেলতেই হঠাৎ করে সে তার সামনে ভয়ানক কিছু দেখে চোখ বন্ধ করে বসে। আমরা দেখতে পাই তার সামনে ঝুলে ছিল তার বাবা মায়ের ভয়ঙ্কর লাশ, যারা কিনা তখনও পর্যন্ত তার কাছে সাহায্য চাইছিল। এরকম ভয়ানক স্বপ্ন সে প্রায়ই দেখত, আর এই স্বপ্ন দেখার ভয়েই সে ঠিকমতো ভাবে ঘুমাতে পারত না। ওই দিন ক্লাসরুমেও তার এই ভয়ানক স্বপ্ন দেখেই ঘুম ভাঙে। তার এই পরিস্থিতির ব্যাপারে একমাত্র তার বেস্ট ফ্রেন্ড তীর্থাই জানত। তীর্থার ব্যাপারে বলতে গেলে সে খুবই দুষ্টু প্রকৃতির ছেলে ছিল। আমরা দেখতে পাই একজন গার্লফ্রেন্ডকে তার বয়ফ্রেন্ড চিট করছে, এই খবর দিয়ে সে তার কাছ থেকে টাকা নেয়। তবে অন্যের জন্য সে দুষ্টু প্রকৃতির হলেও রেসপাতির জন্য ছিল তার পরিবারের মতো। তাই তো সে রেসপাতির এই কন্ডিশন নিয়ে ভীষণ চিন্তিত ছিল। সে এটাও খুঁজে বের করেছিল যে গত কয়েকদিন যাবৎ এই শহরে যাদের মৃত্যু হচ্ছে তাদের ভাষ্যমতে একদিন আগের রাতেও তারা তাদের প্রিয় মৃত মানুষের সাথে দেখা করেছে। অর্থাৎ মৃত মানুষদের দেখলেই তাদের মৃত্যু হচ্ছে।
তাই তো সে রেশপাতিকে নিয়ে এত বেশি চিন্তিত ছিল, কারণ সে তো প্রতি মুহূর্তে তার বাবা মাকে দেখত। এমন সময় তাদের ক্লাসে টিচার চলে আসে, যার সাথে এসেছিল একজন নতুন স্টুডেন্ট। মেয়েটি নিজের পরিচয় দেয়, তার নাম হলো ল্যানি। ল্যানি এখানে জাকার্তা থেকে এসেছে এবং এই স্কুলে ভর্তি হয়েছে তাদের ক্লাসে। তবে অদ্ভুত ব্যাপার হলো ল্যানি খুবই অদ্ভুতভাবে এক নাগাড়ে রেশপাতির দিকেই তাকিয়েছিল, যে ব্যাপারটা রেশপাতির পাশাপাশি তীর্থাও লক্ষ্য করে। এমনকি সে বেঞ্চে বসার পরও অদ্ভুতভাবে রেশপাতির দিকেই তাকিয়ে থাকে। এই ঘটনার পর তীর্থা তার ব্যাপারে বেশ খোঁজ খবর নেয়, যেখান থেকে সে জানতে পারে ল্যানিকে তার গত স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কেননা সে ক্লাসের মাঝে প্রায় পজেসড হয়ে যেত। এতে করে বাকি স্টুডেন্টদের পড়াশোনায় বেশ ব্যাঘাত ঘটছিল। তাই তীর্থা এখানে রেশপাতিকে সাবধান করে বলে সে যেন ল্যানিকে এড়িয়ে চলে। এখন ওই দিন ক্লাস শেষে বের হওয়ার সময় রেশপাতির কাছে তার দাদার কল আসে। তার দাদা তাকে দ্রুত হসপিটালে পৌঁছাতে বলে, কেননা তাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। ডক্টরের কথা শুনতেই রেশপাতির যেন প্রেশার বেড়ে যায়। সে বাসে উঠেই সেন্সলেস হয়ে পড়ে। আমরা বুঝতে পারি ডক্টরের কাছে আসা তার একদমই পছন্দ ছিল না, কেননা ইনি একজন সাইকিয়াট্রিস্ট ছিল। সে শুধুমাত্র ঔষধ দিতে চাইতো না, বরং থেরাপি সেশনের মাধ্যমে তার ভেতরকার ওই ভয়কে দূর করতে চাইতো। অর্থাৎ মূলত রেশপাতির বাবা মায়ের মৃত্যুর ব্যাপারে কথা বলতে চাইতো, যে ব্যাপারে কখনো মুখ খুলতো না রেশপাতি। সে কখনো ডক্টরের সাথে নিজের অনুভূতি শেয়ারই করতে চাইতো না। এই ব্যাপারে তাকে ডাক্তার বোঝাতে গেলে সে ডাক্তারকে এই বলে উঠে চলে আসে যে ডক্টর যেন রেশপাতির ঔষধের ডোজ বাড়িয়ে দেয়। এই ঘটনায় তার দাদা আবারও তার উপর রেগে যায়। বাড়িতে ফিরে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখনই সেখানে চলে আসে তার দাদার নতুন ঠিক করা বাড়ির একজন কাজের লোক, যার নাম ছিল আব্দুল। আব্দুল এখানে প্রথমবারের মতো রেশপাতির সাথে পরিচিত হয়। এখন রেশপাতি ঘরে চলে যাচ্ছিল, তখন তার দাদা তাকে ডেকে একটা তেলের শিশি দেয় এবং বলে ডক্টরের ঔষধে যদি কাজ না হয় তাহলে সে যেন ঘুমানোর আগে এই তেল ব্যবহার করে। তবে ওই রাতেও ওষুধ খাওয়ার পরও তার ঘুম আসে না। পরদিন স্কুলের অ্যাসেম্বলির সময় সে কিছুতেই নিজের ঘুম আটকে রাখতে পারছিল না। এমন সময় চোখ লাগতেই সে দেখতে পায় সামনে তার বাবা মায়ের আত্মা রয়েছে, যারা কিনা সকলের মাঝে ভাসছে। তারা দুজনই খুব ভয়ানকভাবে রেশপাতির দিকে তাকায়। রেশপাতির যেন ভয়ে দম আটকে আসছিল। তখনই তার হাত ধরে বসে ল্যানি। ল্যানি হাত ধরে তাকে বলে সে যেন জোরে জোরে নিঃশ্বাস নেয়। রেশপাতিও তার কথা মতো চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। একটা পর্যায়ে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রেশপাতি দেখতে পায় ল্যানি তো তার পাশে নেই। ওই দিন সে যখন স্কুলের ওয়াশরুমে ছিল তখন ল্যানি তার সাথে কথা বলতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে এই সব কিছু কতদিন ধরে দেখছে। রেশপাতি অবাক হয়ে জিজ্ঞাসা করে ল্যানিও কি সেই সব কিছু দেখতে পায় যা সে দেখতে পায়। ল্যানি এই কথার কোনো উত্তর দেয় না। সে শুধু বলে রেশপাতির সাথে অদ্ভুত কিছু আছে। সে যেন এই সব কিছুকে ইগনোর করে। এখন ওই দিন বাসে করে বাড়িতে ফেরার সময় রেশপাতির প্রচন্ড পরিমাণে ঘুম আসছিল। তখনই তার পাশের সিটে বসা একজন লোক তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। রেশপাতি তার ঘুম ভাঙানোর চেষ্টা করে, তবে তার মুখে হাত দিতেই আশেপাশের পরিবেশ যেন পাল্টে যায়। চারিদিক অন্ধকার হয়ে যায় এবং বাসের সকলে অদ্ভুতভাবে ঘুমিয়ে পড়ে। সে দেখতে পায় বাসের বাইরে একটা হসপিটাল রুম রয়েছে। রেশপাতি সেখানে যেতেই দেখতে পায় সেখানে একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছে, যার বেডের পাশে দাঁড়িয়ে তার বাবা মা কান্নাকাটি করছে। আর এই বাবাই ছিল তার কাঁধে মাথা রাখা ওই লোকটি। লোকটির নাম ছিল বাতিন। এটা দেখেই রেশপাতি তার মুখ থেকে হাত সরিয়ে নেয় এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায়। দিনের বেলা ঘুম আসলেও প্রতি রাতের মতো ওই রাতেও রেশপাতির ঘুম আসছিল না। তাই সে এবার ওই তেলটা ব্যবহার করে, যেটা তার দাদা তাকে দিয়েছিল। সেটা লাগিয়ে শুয়ে পড়তেই রেশপাতির ঘুম চলে আসে। তখন ঘড়ির কাঁটায় বাজে রাত 12টা। হঠাৎ করে রেশপাতির আশেপাশে উপর থেকে পাতা পড়তে শুরু করে, যার ফলে রেশপাতির ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙতেই সে দেখতে পায় সে তো নিজের ঘরে নেই, বরং অদ্ভুত কোনো এক স্থানে চলে এসেছে। সে প্রথমে ভাবে সে হয়তোবা স্বপ্ন দেখছে, কিন্তু এটা স্বপ্ন ছিল না, বরং বাস্তবেই সে কোথাও একটা চলে এসেছিল। সামনের একটা গাছের গোড়া থেকে কিছু আওয়াজ আসতে থাকে, যেদিকে এগিয়ে যায় রেশপাতি। সে এটা দেখে ভয় পেয়ে যায় যে ওই গাছের শিকড় দিয়ে আটকে রাখা হয়েছিল একজন লোককে, যে কিনা শিকড় ছাড়িয়ে অদ্ভুতভাবে সেখান থেকে বেরিয়ে আসছিল। এটা দেখে রেশপাতি নিচে পড়ে যায়। তখনই তার হাত ধরে বসে একজন বৃদ্ধা। সে রেশপাতিকে বলে সে এখানে কি করছে, তার এখানে আসা উচিত হয়নি। রেশপাতি জিজ্ঞাসা করে এটা কোন জায়গা।
তখনই সামনে এক অদ্ভুত দরজা দেখা যায়, যেখান থেকে আলো আসছিল। সেখানে ছোট্ট কেউ একজন দাঁড়িয়ে ঘুমপাড়ানি গান গাইছিল, যা শুনে ওই লোকটি ওই শিকড় থেকে উঠে এগিয়ে যায় ওই মেয়েটির দিকে। রেশপাতি তাকে দেখেই চিনে ফেলে যে এটি হলো বাসের ওই লোকটি, অর্থাৎ বাতিন। সে তার সামনে নিজের মেয়েকে দেখতে পারছিল। তখনই ওই বৃদ্ধা বলে যে এই মুহূর্তেই রেশপাতিকে এখান থেকে চলে যাওয়া উচিত। রেশপাতি জানত না সে কিভাবে আসল দুনিয়াতে ফিরে যাবে, তবে মহিলাটি তাকে কিছু না বলে তখনই তার সামনে নিজের গলায় একটা ধারালো কিছু ঢুকিয়ে দেয়, ফলে মহিলাটি সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে বাতিন পৌঁছে গিয়েছিল ওই দরজার কাছে, যেখানে তার মেয়ে নয় বরং ছিল কোনো এক ভয়ানক জিন, যে কিনা বাতিনকে টেনে নিয়ে যায় ওই আলোর ভেতরে। আর এরপর শুধুমাত্র তার চিৎকার শোনা যায়, যা শুনে রেশপাতি এত বেশি ভয় পেয়ে যায় যে সে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটা গাছের ভাঙা অংশের উপর গিয়ে পড়ে। এতে করে সে সেই দুনিয়ায় মারা যায় এবং এই দুনিয়াতে ঘুম থেকে জেগে ওঠে। আজকের এই স্বপ্নটা তার বাকি স্বপ্ন থেকে বেশ অদ্ভুত ছিল। সে নিজেও বুঝতে পারছিল না যে সে এটা কি দেখেছে। এখন সে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বের হচ্ছিল। তখনই সে তার দাদাকে আবারও সংবাদ দেখতে পায়, যেখানে বাতিনের ব্যাপারে সংবাদ প্রকাশ করা হচ্ছিল, যে কিনা গত রাতেই একদম সুস্থ সবল অবস্থাতেই ঘুমের মাঝে মারা গিয়েছে। যা দেখে রেশপাতি হতবাক হয়ে যায়। সে এইসবের কিছুই বুঝতে পারছিল না, তাই তো ওই দিন স্কুলে গিয়েও সে ক্লাস করে না, বরং সে প্রথমে তীর্তাকে সবকিছু খুলে বলে। আর এরপর তীর্তাকে নিয়ে বেরিয়ে পড়ে বাতিন নামক ওই লোকটির ব্যাপারে খোঁজ নিতে। তীর্তা এবং রেশপাতি গিয়ে পৌঁছায় লোকটির বাড়িতে, যেখানে তার স্ত্রী পাগলের মতো কাঁদছিল। রেশপাতির মনে পড়ে যায় বাসের বাইরে দেখা ওই দৃশ্যের কথা। এই সবকিছু যদি তার কল্পনা হয়েই থাকবে, তাহলে নিশ্চয়ই এই স্ত্রীর চেহারা তার জানার কথা না। তবে সে তো এই মহিলাটিকেই সেদিন বাতিনের সাথে বাসের বাইরে দেখেছিল, অর্থাৎ এই সব কিছু তার কল্পনা নয়। ওই সময় বাতিনের স্ত্রী চিৎকার করে করে বলছিল একজন জিন নাকি তার স্বামীকে মেরে ফেলেছে। পাশে থাকা একজন লোক ব্যাখ্যা করে বলে যে মৃত অবস্থায় স্লিপ প্যারালাইসিসের মাধ্যমে হয়তোবা লোকটি মারা গিয়েছে, তবে তার গলায় কিছু চিহ্ন দেখা গিয়েছে, যা দেখে মনে হচ্ছিল যে হয়তোবা কেউ তাকে শ্বাসরোধ করে মেরেছে। আর এই শহরে এরকম অস্বাভাবিক মৃত্যু তো ঘটতেই আছে। এমন সময় রেশপাতি লক্ষ্য করে ওই বৃদ্ধা মহিলাকে, যে কিনা বেশ দূরে একটা গলির ভেতরে দাঁড়িয়েছিল। রেশপাতিকে দেখা মাত্রই সে সেখান থেকে হেঁটে সরে যেতে শুরু করে। রেশপাতি তার পিছু নেয়, তবে ওই গলির মাথায় গিয়ে সে কাউকেই দেখতে পায় না। ঘটনাটা বেশ অদ্ভুত ছিল, কেননা এই বৃদ্ধাকেই সে তার স্বপ্নে দেখেছিল। এই সব নিয়ে সে স্কুলে ফিরে তীর্তার সাথে কথা বলছিল। তখনই দূর থেকে তাদের কথা শুনে তাদের দিকে এগিয়ে আসে ল্যানি। ল্যানি বলে স্বপ্নের জগতে তাকে খুব সাবধানে চলতে হবে, যা শুনে রেশপাতি অবাক হয়ে যায়। তারা তিনজন বসে কথা বলতে শুরু করে, যেটাতে একদমই খুশি ছিল না তীর্তা। তীর্তার কাছে তো ল্যানিকে অদ্ভুত লাগতো, তাই সে কিছুতেই চাইছিল না ল্যানির কাছ থেকে রেশপাতি কোনো সাহায্য নিক। তবে ল্যানি এইসব ব্যাপারে বেশ কিছু জানতো। সে বলে স্বপ্নের জগৎ সত্যি আছে, তবে সেখানে কারোর কোনো কিছু মনে থাকে না। স্বপ্নে যা কিছু দেখে মানুষ ঘুম ভাঙতেই সেই সব কিছু ভুলে যায়। তবে রেশপাতির কাছে হয়তোবা কোনো অদ্ভুত শক্তি আছে, তাই তো সেখানে সে শুধুমাত্র একটা খুন হতে দেখেইনি, বরং সে বাস্তব জীবনে একটা খুনের সাক্ষী। যা শুনে রেশপাতি অবাক হয়। তখন ল্যানি বুঝিয়ে বলে যে বাতিন আসলে স্লিপ প্যারালাইসিসে মারা যায়নি, বরং স্বপ্নের দুনিয়াতে কোনো এক শয়তানি শক্তি তাকে মেরে ফেলেছে। এই কারণেই আসল দুনিয়াতেও সে এইভাবে ঘুমের মাঝেই মারা গিয়েছে। আর রেশপাতির কাছে এমন এক শক্তি রয়েছে যা কারোর কাছে নেই, আর সেটা হলো স্বপ্নের দুনিয়াকে নিয়ন্ত্রণ করার, অর্থাৎ নিজের সজ্ঞানে সেখানে চলাফেরা করার। এখন ওই দিন বাড়িতে ফিরতেই রেশপাতির দাদা তার উপর ভীষণভাবে ক্ষেপে যায়, কেননা সে জেনে গিয়েছে যে আজ রেশপাতি স্কুল বাঙ্ক করেছে। এই নিয়ে সে তাকে বকাঝকা করছিল। তখনই সেখানে চলে আসে আব্দু ঘরে ঢুকেই এই দৃশ্য দেখে আবারও বেরিয়ে চলে যায়। রেশপাতিও তার দাদার কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের ঘরে চলে আসে। ওই রাতে আব্দু তার সাথে কথা বলতে আসে। মূলত আব্দু রেশপাতি এবং তার দাদাকে নিয়ে রেশপাতিকে কিছু বোঝাতে চাইছিল।
তবে সে কিছু বলার সাহস পাচ্ছিল না। আর এই ব্যাপারে পারমিশন পাওয়ার সাথে সাথে সে একটু বেশিই ফ্রাঙ্ক হয়ে যায়। রেসপাতিকে বুঝিয়ে বলতে বলতে যখন সে এটা অনুভব করে তখন সে দ্রুত তার ঘর থেকে বেরিয়ে যায়। তবে সে যাওয়ার সময় রেসপাতিকে জানায় যে সেই এই তেলটা তার দাদাকে দিয়েছিল, এটা ব্যবহার করে রেসপাতির ভালো লেগেছে কিনা। রেসপাতি জানায় অন্য সব ঔষধের থেকে এটা বেশি ভালো কাজ করেছে। তখন আব্দু বলে এটা একটা বিশেষ ফুলের নির্যাস থেকে তৈরি, যা অনেক দুরারোগ্য রোগকে সারিয়ে তুলতে পারে। ওই রাতেও রেসপাতি ওই তেল ব্যবহার করে, আর এরপর ঘুমাতে যাওয়ার সাথে সাথে তার ঘুম এসে যায়। আজ রাতেও তার ঘুম ভাঙে স্বপ্নের দুনিয়াতে, যেখানে আজ সে আসি নামক একজন বৃদ্ধাকে দেখতে পায়, যে কিনা গতদিনের বাতিনের মতো করেই তার স্বামীকে দেখতে পারছিল ওই আলোর ভেতরে। সেখান থেকে তার স্বামী তাকে ডাকছিল, তাই তো আসি এখানে পাগলের মতো সেদিকে ছুটতে আরম্ভ করে। রেসপাতি জানতো সেদিকে গেলে আসি মারা যাবে, তাই সে আসিকে আটকানোর চেষ্টা করে। তবে আসির তো কোনো হুঁশই ছিল না, সে রেসপাতিকেই উল্টে ছুঁড়ে ফেলে দেয় আর এরপর চলে যায় ওই দরজার ভেতরে। কিছুক্ষণ পরই আসির চিৎকারের শব্দ শোনা যায়, তার কাটা মাথাটি এসে পড়ে রেসপাতির সামনে। এইবার রেসপাতি ওই দরজার কাছে একটা ছায়ার মতো কিছুকে দেখতে পায় এবং ভয়ে আবারও দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই তার হাত ধরে বসে ওই বৃদ্ধা, যাকে সে গতদিনের স্বপ্নেও দেখেছিল। বৃদ্ধা তাকে একটা পাথরের পেছনে লুকিয়ে থাকতে বলে এবং কোনো রকম আওয়াজ করতে নিষেধ করে। ওই শক্তি সেখান থেকে চলে যাওয়ার পর বৃদ্ধা রেসপাতিকে বলে একমাত্র রেসপাতিই পারবে ওই শক্তির হাত থেকে তাদেরকে রক্ষা করতে। আর এই ব্যাপারে তার পথ প্রদর্শক হিসাবে মহিলাটি একটা ফুলের নাম নেয়। এটা সেই ফুল ছিল যে ফুলের নাম নিয়েছিল আব্দু। আর এরপর ওই বৃদ্ধা রেসপাতিকে খুন করে, যার ফলে বর্তমান পৃথিবীতে তার ঘুম ভেঙে যায়। ওই দিনও স্কুলে যাওয়ার পথে সে সংবাদে আসির মৃত্যুর ব্যাপারে জানতে পারে। তীর্থাও এই ব্যাপারে বেশ ইনভেস্টিগেশন করেছিল, যেখানে একটা পোস্টের মাধ্যমে সে জানতে পেরেছিল যে ইতিমধ্যে ঘুমের ঘরে যারাই মারা গিয়েছে তারা একটা বিশেষ গ্রাম থেকে এসেছে, যার নাম বাজিং জোও। তারা বুঝতে পারছিল না এই ব্যাপারে তারা কার সাথে যোগাযোগ করবে। তখনই সেখানে ল্যানি আসে এবং বলে তারা চাইলে আসির সাথেই যোগাযোগ করতে পারে, যা শুনে তারা দুজনই অবাক হয়ে যায়। ওই সময় তারা চলে যায় রেসপাতির ঘরে। মূলত ল্যানির ভেতরে মৃত আত্মারা প্রবেশ করতে পারত। সে চাইছিল আসির আত্মাকে নিজের মধ্যে ডেকে তার কাছ থেকে সবকিছু জানতে। তবে এই ব্যাপারে তীর্থা ভয় পাচ্ছিল। আসি বলে তার গলায় যতক্ষণ পর্যন্ত এই বিশেষ লকেটটি রয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো খারাপ শক্তি তার উপর পজেস করতে পারবে না। তীর্থা জিজ্ঞাসা করে এরপরও যদি খারাপ শক্তি ল্যানির উপর পজেস করে তখন তীর্থা এবং রেসপাতির কি হবে। ল্যানি উত্তরে বলে এরকম কিছু হলে তারা যেন তার মুখ কোনো কাপড় দিয়ে ঢেকে দেয় আর এরপর তাকে জোরে থাপ্পড় অথবা ঘুষি দেয়। এতেও যদি তার জ্ঞান না ফেরে তাহলে তারা যেন কোনো ধারালো বস্তু দিয়ে তার উপর আঘাত করে, এতে করে তার জ্ঞান নিশ্চয়ই ফিরে আসবে। একথা শুনে তীর্থা আরো বেশি টেনশনে পড়ে যায়। সে এরকম কোনো রিচুয়াল করতেই দিতে চাইছিল না। তবে রেসপাতি তাকে বোঝায় এটা তার জন্য গুরুত্বপূর্ণ, তাই তীর্থা যেন কোনো রকম ব্যাঘাত ঘটাতে না পারে, তাই সে তীর্থাকে বাইরেই অপেক্ষা করতে বলে। তারা দুজন এবার ঘরের দরজা দিয়ে এই রিচুয়ালটি শুরু করে। কিছু সময়ের মধ্যেই ল্যানির মধ্যে আসির আত্মা চলে আসে। বাস্তবে সেখানে ল্যানিকে দেখা গেলেও আয়নায় দেখা যাচ্ছিল যে আসি সেখানে বসে আছে। এবার সাহস করে রেসপাতি তার সাথে কথা বলার জন্য তার কাছে এগিয়ে যায়, যেখানে আসি তাকে বলে সে যেন মুস্তিকাকে খুঁজে বের করে। একমাত্র মুস্তিকাই জানে কিভাবে সুকমাকে মারতে হবে। রেসপাতি তো মুস্তিকা সুকমা এসবের কিছুই বুঝতে পারছিল না। তখন আসি তাকে একটা জায়গার কথা বলে যেখানে গেলে সে মুস্তিকাকে খুঁজে পাবে। মুস্তিকার শরীর থেকে ওই বিশেষ ফুলের ঘ্রাণ বের হয়, যে ফুলের কথা ওই বৃদ্ধা তার স্বপ্নে বলেছিল। এখন এতটুকু বলা মাত্রই হঠাৎ করেই ল্যানির কিছু একটা হয়ে যায়। আশেপাশে হঠাৎ করে বাতাস বইতে আরম্ভ করে, সব জিনিসপত্র উপরে উঠে নিচে পড়ে যায়। সে আস্তে আস্তে দেওয়াল চড়ছিল। এইসব ঘটনা এবং চিৎকার চেঁচামেচি শুনে তীর্থা ভেতরে ঢোকার চেষ্টা করে, তবে দরজাটি তো লক হয়ে গিয়েছিল, কিছুতেই সেটা খুলছিল না। এদিকে আমরা ল্যানিকে দেখে বুঝতে পারি তার মধ্যে ওই শয়তানি শক্তি অর্থাৎ সুকমা চলে এসেছে, যে কিনা স্বপ্নের দুনিয়াতে সকলকে মারছে। সে রেসপাতিকে উদ্দেশ্য করে বলে যে সে ঠিকই বানজিং জোর ঘ্রাণ চিনতে পারে। রেসপাতিকে তাকে খোঁজার কোনো প্রয়োজন নেই, কেননা রেসপাতিই হতে চলেছে তার পরবর্তী শিকার। একথা বলে অদ্ভুতভাবে হাসতে হাসতে হঠাৎই ল্যানি উপর থেকে পড়ে যায়। সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং দরজাটিও খুলে যায়। ততক্ষণে রেসপাতির দাদা এবং আব্দুও সেখানে চলে এসেছিল।
পুরো ঘটনা জানার জন্য রেশপাতির দাদা তাদের তিনজনকে সামনে নিয়ে বসে। সে পুরোটা শোনার পর রেশপাতিকে কিছু বলতে যাবে, তখনই রেশপাতি বলে যে সে প্রতিদিন কেন এই মৃত্যুর খবরগুলো দেখে। নিশ্চয়ই এই কয়দিনে যারা মারা গিয়েছে তাদের প্রত্যেককে তার দাদা চেনে। তারা সকলে বাংজিংজোর গ্রাম থেকে এসেছে এবং ওই শক্তি বলেছে যে রেশপাতির শরীরেও নাকি বাংজিংজোর রক্ত রয়েছে, তাই এটাই সঠিক সময়। তার দাদা যেন বাংজিংজোর ব্যাপারে যা কিছু জানে সবকিছু খুলে বলে। একথা শুনে তার দাদা চোখের ইশারা দেয় এবং আব্দু সেখান থেকে চলে যায়। এরপর সে খুলে বলে যে তার জন্ম বাংজিংজো গ্রামে হয়েছিল এবং তার 20 বছর বয়স পর্যন্ত সে সেখানেই ছিল। সেখানকার গ্রামবাসীরা মনে করে তাদের রক্তে পাহাড়ি জিনের শক্তি রয়েছে, যে কিনা এই পুরো পাহাড়কে নিরাপদ রাখে। এই বিশেষ শক্তির কারণেই তারা নিজেদেরকে বিশেষ মনে করত। হতে পারে তাদের এই শক্তির কারণেই ওই খারাপ জিন সুকমা তাদের পেছনে পড়ে আছে। রেশপাতির শরীরেও বাজিংজোর রক্ত ছিল, তবে তার দাদা বলে সে যেন বেশি একটা চিন্তা না করে। এখন রাত হয়ে যাওয়ায় ল্যানিকে রেশপাতি তার বাড়িতে এগিয়ে দিতে যায়, যেখানে রেশপাতি তাকে বোঝায় যে তার এর মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই, রেশপাতি নিজেই সব সামলে নিবে। তখন ল্যানি বলে যে সে শুধুমাত্র রেশপাতিকে সাহায্য করছে না, বরং সে নিজেও স্বপ্নের জগতের ব্যাপারে বিস্তারিত জানতে চায়। কারণ তার বিশ্বাস সে যদি স্বপ্নের জগতের ব্যাপারে ভালোভাবে জানতে পারে তাহলে সে নিজের খারাপ স্বপ্নগুলোকেও আটকাতে পারবে। রেশপাতি অবাক হয়ে জিজ্ঞাসা করে কোন খারাপ স্বপ্ন সে দেখে। উত্তরে ল্যানি বলে তার মাকে ছাড়া জীবন কাটানোর খারাপ স্বপ্ন। যা শুনে রেশপাতি এবার চুপ হয়ে যায় এবং বুঝতে পারে ল্যানিও তার বাবা মাকে হারিয়েছে। এখন দৃশ্য চলে যায় পরদিন সকালে, যেখানে তখনও পর্যন্ত তীর্থা খুঁজে বের করতে পারেনি যে আসির আত্মা কোন মুস্তিকার কথা বলেছিল। শেষমেশ তারা এক মুস্তিকার সন্ধান পায়, যে কিনা নদীর ধারে বসে ওই বিশেষ ফুল বিক্রি করে। স্কুল শেষে গ্রামবাসীদের কাছ থেকে ঠিকানা নিয়ে তারা পৌঁছে যায় মুস্তিকার কুঁড়ে ঘরে। সেখানে গিয়ে অনেকবার ডাকা সত্ত্বেও কেউ দরজা খোলে না। রেশপাতি হাত দিয়ে দেখতে পায় দরজাটি এমনিতেই খোলা। ভেতরে ঢুকেই সে হতবাক হয়ে যায়। সব জিনিসপত্র দেখে মনে হচ্ছিল যেন এখানে কেউ কালো জাদু করে। তখনই সে দূরে মুস্তিকাকে দেখতে পায়। এই বৃদ্ধা আর কেউ নয় বরং তার স্বপ্নে দেখা ওই বৃদ্ধা ছিল, যে কিনা প্রত্যেকবার তাকে স্বপ্ন থেকে বেরিয়ে আসতে সাহায্য করত। তাকে এইভাবে বাস্তব জগতে দেখা মাত্রই রেশপাতি সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফেরে তার মায়ের ডাকে। চোখ মেলতেই সে তার বাবা মাকে তার সামনে বসা দেখতে পায়। খুশিতে সে তার বাবা মাকে জড়িয়ে ধরে। তখন তার বাবা বলে সময় এসে গিয়েছে বাড়ি ফেরার। একথা বলেই তারা সামনের দিকে হাঁটতে আরম্ভ করে। রেশপাতিও তাদের সাথেই হাঁটছিল। বাইরের পরিবেশ দেখে আমরা বুঝতে পারি এটা বাস্তব জগৎ নয়, বরং সে চলে গিয়েছে স্বপ্নের দুনিয়াতে। আর সে এবার আসি এবং বাতিনের মতোই ওই শয়তান জিনের ফাঁদে পা দিতে চলেছে। এমন সময় পেছন থেকে ডাক দিয়ে তার হুঁশ ফিরায় মুস্তিকা। এর ফলে রেশপাতির সামনের দিকে তাকিয়ে দেখতে পাই ওই শয়তান জিন এবার জিনের রূপ নিয়েছে এবং তার উপর হামলা করেছে। সময় থাকতেই রেশপাতি ধারালো কিছু দিয়ে নিজেকে আঘাত করে এবং বর্তমান দুনিয়াতে ফিরে আসে, যেখানে চোখ মেলতেই সে নিজের সামনে তার দাদা মুস্তিকা এবং লানিকে দেখতে পায়। মুস্তিকাকে দেখে প্রথমে তো রেশপাতি ভয় পেয়ে যায়, আর এরপর মুস্তিকা তাকে সবকিছু খুলে বলে, অর্থাৎ বাজিংজো গ্রামের সুকমার গল্প। সুকমা ওই গ্রামে ভেষজ উদ্ভিদ দিয়ে মানুষের চিকিৎসা করত। তার সাথে একটা ছোট ছেলে ছিল তাকে সাহায্যের জন্য। তবে সময়ের সাথে সাথে সুকমার মনে হতে থাকে যে সে হয়তোবা তাদের ওই পাহাড়ি জিনেরই একটা রূপ, অর্থাৎ তার পুনর্জন্ম ঘটেছে একজন মানুষ হিসাবে। এ কারণেই সে নিজের শক্তি আরো বাড়ানোর জন্য ধীরে ধীরে বাজিংজো গ্রামের মানুষদেরকে হত্যা করতে শুরু করে। সে কালো জাদুর মাধ্যমে নিজের শক্তি বাড়াতে চাইছিল, যে ব্যাপারে খুব শীঘ্রই গ্রামবাসী জেনে যায় এবং তাকে ধরে নিয়ে গিয়ে গ্রামের বাইরের একটা ঘরের ভেতরে আটকে রাখা হয়। কয়েক সপ্তাহ পরে দেখা যায় সে মারা গিয়েছে। গ্রামবাসীদের সাহসে কোলায় না তাকে দাফন করার। তবে আশ্চর্যের ব্যাপার হলো কিছু সময় পরই তার লাশটা সেখান থেকে গায়েব হয়ে যায়। সেটা কোথায় গিয়েছিল, কে নিয়েছিল, এই ব্যাপারে কেউই জানতো না। এখন এত বছর পর সুকমার ভয় আবারও ফিরে এসেছে। সুকমা এবার আসল দুনিয়াতে আসতে না পারলেও স্বপ্নের জগতে বাজিংজো গ্রামের গ্রামবাসীদের ওপর আক্রমণ করছে এবং তাদেরকে মেরে ফেলছে। হতে পারে এতে করে সে ওই শক্তি পেতে পারে যা সে বেঁচে থাকতে পায়নি। এখন এখানে মুস্তিকা একটা ছোট্ট রিচুয়াল করে, যার মাধ্যমে সে একটা সাদা কাগজ পানিতে দেয়, যে কাগজে ভেসে ওঠে রেশপাতির ছবি। মুস্তিকা বলে সে ঠিকই ভেবেছিল রেশপাতির মধ্যে আলাদা শক্তি আছে,
কারণ সেই ওই জিনের বংশধর, বা বলা যায় ওই জিনের শক্তির একটা অংশ তার ভেতরে আছে। এই কারণেই সেই একমাত্র পারবে সুকমাকে শেষ করে দিতে, কারণ তার জন্ম হয়েছিল বছরের প্রথম দিন। যেমনটার ব্যাপারে ভবিষ্যৎবাণী ছোটবেলা থেকে মুস্তিকা শুনে এসেছে। তবে সুকমাকে মারার জন্য তাকে যেতে হবে স্বপ্নের জগতে এবং সেখানেই তাকে সুকমাকে হত্যা করতে হবে। এই ব্যাপারে শুনে রেশপাতির দাদা ভীষণ ভয় পেয়ে যায় এবং বলে ওঠে সে এটা কখনোই করতে দিবে না, সে কখনোই তার একমাত্র পরিবারকে হারাতে চাইবে না। ফলে রেশপাতি পড়ে যায় টানাপোড়েনে। সে বুঝে উঠতে পারছিল না যে তার কি করা উচিত। পরদিন স্কুলে বসে সে যখন এইসব ব্যাপারে ভাবছিল তখন তার সাথে কথা বলতে আসে ল্যানি। ল্যানি তাকে তার নিজের ঘটনা খুলে বলে যে সে ছোটবেলা থেকেই কিছু আওয়াজ শুনতে পেত। জাভানিজ ভাষায় ওই আওয়াজগুলো তাকে বিভিন্ন বিপদ থেকে সতর্ক করত। ছোটবেলাতে তার কাছে মনে হতো এই আওয়াজ শুনে সে হয়তো বা পাগল হয়ে যাবে। এই কারণে সে এই আওয়াজগুলোকে আস্তে আস্তে করে ইগনোর করতে শুরু করে। তার মতে এই আওয়াজগুলো কোনো সাধারণ আওয়াজ ছিল না, বরং জিনের আওয়াজ ছিল, যারা কিনা তাকে সাবধান করত বিভিন্ন বিপদ থেকে, যেটা সে বুঝতে পারে না। এবং ওই রাতেও ঠিক একইভাবে ওই আওয়াজগুলো ইগনোর করতে থাকে যেভাবে সে ছোটবেলা থেকে শিখে এসেছে। আর ওই রাতেই তার মায়ের খুন হয়, যার আফসোস তার এখনো পর্যন্ত আছে। সে এখনো পর্যন্ত নিজেকে মাফ করতে পারেনি এই আওয়াজগুলো ইগনোর করার জন্য। তাই সে চায় না রেশপাতির জীবনে এরকম কোনো আফসোস থাকুক। তাই সে রেশপাতিকে বলে যে সে যেন তার এই সুযোগটাকে অপচয় না করে। আর এই ব্যাপারে ল্যানি তাকে সম্পূর্ণরূপে সাহায্য করবে। ফলে রেশপাতি এবার সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে সুকমার হাত থেকে বাজিংজো গ্রামের সকলকে রক্ষা করবে এবং সুকমাকেও তার শক্তি পেতে দিবে না। তাই তো ওই দিনেই তারা তিনজন চলে যায় মুস্তিকার সাথে দেখা করতে। মুস্তিকা এটা দেখে খুশি হয় যে রেশপাতি বাকিদেরকে সাহায্য করতে রাজি হয়েছে। তবে সে জানায় শুধুমাত্র রেশপাতির এখন যে শক্তি আছে সেটাই যথেষ্ট না সুকমার সাথে লড়াইয়ের জন্য। তাই তাকে তার এই শক্তি সম্পূর্ণরূপে অ্যাক্টিভ করতে হবে। সে যে স্বপ্নের জগতে গিয়ে যে কোনো জিনিস পরিবর্তন করতে পারে এটা চেক করার জন্য একটা রিচুয়াল করতে হবে, যে রিচুয়ালের জন্য একজন মানুষ দরকার যার স্বপ্নের জগতে যাবে রেশপাতি। তবে এই ক্ষেত্রে ওই মানুষটার জীবনে ঝুঁকি থাকবে। এই কথা শোনার পরও এক কথায় রাজি হয়ে যায় ল্যানি। আর এরপর রিচুয়াল শুরু হয়। ল্যানি ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রেশপাতি তৈরি হয় ল্যানির স্বপ্নে প্রবেশের জন্য। একটা রিচুয়ালের মাধ্যমে পানিতে ডুব দিয়ে রেশপাতি চলে যায় ল্যানির স্বপ্নে। সেখানে পৌঁছে সে ল্যানিকে অন্ধকার একটা ঘরে একা দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, কেননা সে তার সবথেকে ভয়ানক স্বপ্নের সম্মুখীন হতে ভয় পাচ্ছিল। রেশপাতি তাকে আশ্বস্ত করে যে সে তার সাথে আছে, সে তার স্বপ্ন একটা সুন্দর স্বপ্নে পরিণত করবে। একথা বলে সে তাকে নিয়ে বাইরে যায় এবং পৌঁছে যায় ওই দিন রাতের ঘটনায়, যেদিন রাতে ল্যানির মা মারা গিয়েছিল। সেখানে তাদের সামনেই পড়েছিল ল্যানির মায়ের লাশ। তখন রেশপাতির মনে পড়ে যায় মুস্তিকার কথা, যে কিনা বলেছিল রেশপাতির কাছে শক্তি আছে স্বপ্নের জগতে যে কোনো কিছু পরিবর্তন করা। সে সেখানে যা খুশি তাই করতে পারে। একথা ভেবেই রেশপাতি এখানে চোখ বন্ধ করে এই পুরো ঘটনাটিকে পরিবর্তন করে দেয়, যার ফলে স্বপ্নে ল্যানির মাকে ওই ছিনতাইকারীরা মারার আগেই আশেপাশের লোকেরা ওই ছিনতাইকারীদেরকে ধরে ফেলে। এতে করে ল্যানির মা বেঁচে যায়। ল্যানি দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে, যা দেখে রেশপাতিও খুশি হয়। হয়তোবা সে বাস্তব জগতে ল্যানির মাকে বাঁচাতে পারেনি, তবে স্বপ্ন পরিবর্তন করে সে ল্যানির বুকের আক্ষেপটা কিছুটা হলেও কমাতে পেরেছে। ল্যানিও যেন বুকের বোঝা কমাতে পেরে বেশ স্বস্তি পায়। এখন এই পুরো রিচুয়াল চলাকালীন রেশপাতির দাদা তাকে বারবার কল করছিল। তাই তো রিচুয়াল শেষে তারা আর দেরি না করে বাড়িতে ফিরে যায়। একা থেকে যায় মুস্তিকা। সে যখন রিচুয়ালের সবকিছু ঠিক করছিল তখন হঠাৎই তার কাছে মনে হয় তার বাড়িতে হয়তোবা কারোর উপস্থিতি রয়েছে। আমরা সেখানে সত্যিই কাউকে দেখতে পাই, যে কিনা মুহূর্তের মধ্যে মুস্তিকার গলা কেটে তাকে হত্যা করে। এই লোকটি আর কেউ নয় বরং আব্দু ছিল। হ্যাঁ, রেশপাতিদের বাড়ির কাজের লোক আব্দু। এই আব্দু আসলে সেই ছোট্ট ছেলেটি ছিল যাকে ছোটবেলা থেকে মানুষ করেছিল সুকমা। এখানে তার বাড়িতে আমরা সুকমার লাশকেও দেখতে পাই, যার লাশকে ঘিরে সে কালো জাদু করছিল। অর্থাৎ সুকমার লাশ সেদিন গায়েব হয়নি, বরং আব্দুই হয়তোবা চুরি করে নিয়ে এসেছে, যে ব্যাপারে রেশপাতিদের কোনো রকম ধারণা ছিল না। পরদিন সকালে স্কুলে থাকাকালীন তীর্থা রেশপাতিকে জানায় মুস্তিকার মৃত্যুর ব্যাপারে। তারা এটা জেনে অবাক হয় যে মুস্তিকাকে ঘুমের ঘরে মারা হয়নি, বরং তাকে বাস্তব জগতে কোনো একজন মানুষ মেরেছে।
তীর্থা ধারণা করে হয়তোবা ওই ছেলেটি মুস্তিকাকে খুন করেছে, যে কিনা ছোটবেলা থেকে সুকমাকে তার কালো জাদুতে সাহায্য করত। এর মানে সে যদি মুস্তিকার ব্যাপারে জেনে থাকে, নিশ্চয়ই সে তাদের ব্যাপারেও জানে। একথা বলতে না বলতেই আমরা পেছনে লানির অবস্থা বেশ খারাপ হতে দেখতে পাই। এমনকি তার গলায় থাকা সুরক্ষা লকেটও ভেঙে যায়। সে খুবই ভয়ঙ্করভাবে বাজিংজো গ্রামের ওই ঘুমপাড়ানি গানটি গাইতে শুরু করে, যা শুনে ক্লাসরুমের সবাই ভয় পেয়ে যায়। বিশেষ করে সে যখন উপরের দিকে তাকিয়ে তার পুরো চোখ সাদা হয়ে যায়, তখন তো ক্লাসে হট্টগোল পড়ে যায়। কিছু স্টুডেন্টরা বেরিয়ে যায় টিচারকে ডাকতে। এমন সময় দরজাটি বন্ধ হয়ে যায় এবং ল্যানি বারবার তার মাথা টেবিলের সাথে আঘাত করতে থাকে। কিছু স্টুডেন্টরা তাকে আটকানোর চেষ্টা করে। রেশপাতি বুঝতে পারে ল্যানির ভেতরে রয়েছে সুকমার আত্মা, তাই সে তাকে বেরিয়ে যেতে বলে। তখন সুকমা বলে সে একটা শর্তেই বেরিয়ে যাবে, যদি রেশপাতি তার কাছে ধরা দেয়। এতে রেশপাতি না বললে ল্যানির ভেতরে থাকা সুকমার আত্মা রেশপাতির গলা চেপে ধরে। ওই মুহূর্তে যেই তাকে আটকাতে আসছিল তাকেই আঘাত করছিল ল্যানির ভেতরে থাকা ওই সুকমার আত্মা। এক পর্যায়ে তারা সকলে মিলে তাকে একটা টেবিলের সাথে বেঁধে ফেলে। ওই সময় রেশপাতির মনে পড়ে যায় ল্যানি তাকে বলেছিল এরকম কোনো সিচুয়েশন হলে তার কি করতে হবে। সে একটা সাদা কাপড় ল্যানির মুখে দিয়ে দেয়, তবে এতে কোনো লাভ হয় না, বরং আশেপাশের কাগজগুলো উড়তে থাকে। সেই সাথে চেয়ার সহ হাওয়ায় ভাসতে থাকে ল্যানি নিজেও। এটা দেখে রেশপাতি একটা কলম নিয়ে সেটা ঢুকিয়ে দেয় ল্যানির হাতে। এর ফলে ল্যানির হাত রক্তাক্ত হয়ে যায় এবং সে ওই চেয়ার সহ মাটিতে নেমে আসে। এখন আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। সেখানে বসে তীর্থা তখনও পর্যন্ত সে যে গানটি গিয়েছিল ওইটার ব্যাপারে ইনভেস্টিগেট করছিল, যেখান থেকে সে বুঝতে পারে এটা শুধুমাত্র কোনো ঘুমপাড়ানি গান নয়, বরং এটা কোনো জাদুর মন্ত্রের মতো। তাই তো তীর্থার সন্দেহ হয় যে রেশপাতির উপর নিশ্চয়ই কেউ কালো জাদু করেছে, তা না হলে এই সব কিছু তাদের সাথে কেন ঘটবে। তাই সে তখনই তাদেরকে নিয়ে পৌঁছে যায় রেশপাতির বাড়িতে, যখন আব্দু কেবলমাত্র তার বাড়ি থেকে বের হচ্ছিল, যদিও তাকে কেউ খেয়াল করে না। তারা সরাসরি চলে যায় রেশপাতির ঘরে, যেখানে তীর্থা তার খাটের নিচ থেকে বের করে আনে একটা বহুল। ইন্দোনেশিয়ায় কোনো কবিরাজ কারোর উপর বান মারতে অর্থাৎ কারোর পেছনে জিন লাগাতে এই বহুল ব্যবহার করে। অর্থাৎ স্বপ্নের জগতে যে শয়তানি শক্তি রয়েছে সে আসলে সুকমা নিজে নয়, বরং কোনো এক জিন, যাকে কালো জাদুর মাধ্যমে কেউ একজন ডেকে এনেছে এবং রেশপাতির স্বপ্নেও তাকে পাঠিয়েছে ওই লোকই। তাদের আর বুঝতে বাকি থাকে না এই সব কিছুর পেছনে রয়েছে আব্দু, কেননা আব্দুর দেওয়া ওই তেলটি ব্যবহার করার রাত থেকেই রেশপাতি তার স্বপ্নে সুকমাকে দেখতে শুরু করেছে। এটা বুঝতে পারার সাথে সাথে রেশপাতি তখনই ছুটে যায় তার দাদার রুমে, যেখানে তার দাদার কোনো হুঁশ ছিল না। বোঝাই যাচ্ছিল আব্দু তাকে কালো জাদু করে স্বপ্নের জগতে পাঠিয়ে দিয়েছে। তীর্থা এখানে তার বেডের নিচেও একটা বহুল পায়, ফলে তারা বুঝতে পারে যে এইভাবে ডেকে রেশপাতির দাদার জ্ঞান ফেরানো সম্ভব হবে না। তাই তো রেশপাতি তখনই তার দাদার মুখ স্পর্শ করে তার স্বপ্নে প্রবেশ করার চেষ্টা করে। সে সত্যি সত্যি স্বপ্নের জগতে চলেও যায়, যেখানে তার দাদাকে জিম্মি করে রেখেছিল ওই জিন। ওই জিনের এখন মূল শিকারী ছিল রেশপাতি, কেননা তার কাছে ছিল স্বপ্নের জগৎকে নিয়ন্ত্রণ করার শক্তি। তাই তাকেই একমাত্র পেলে ওই জিন যে কোনো কিছু করতে পারবে। তাই সে এখানে রেশপাতিকে বলে যে সে তার দাদাকে ছেড়ে দিবে, এর বদলে রেশপাতিকে নিজেকে সঁপে দিতে হবে। তবে রেশপাতি তো এখন তার পুরো শক্তিকে নিয়ন্ত্রণ করতে জানতো, তাই সে এখানে আশেপাশে থাকা শেকড় দিয়ে সুকমার ওই জিনকে আটকে ফেলে। এরপর সে শক্তি দিয়ে তার দাদাকে নিজের কাছে টেনে আনে এবং তাকে নিয়ে ছুটে পালাতে শুরু করে। এমন সময় ওই জিন নিজেকে মুক্ত করে তার আসল রূপে চলে আসে এবং ভয়ানকভাবে পিছু করতে থাকে রেশপাতি এবং তার দাদার। এক পর্যায়ে ওই জিন ঝাঁপিয়ে পড়ে রেশপাতির উপর। ওই মুহূর্তে রেশপাতির দাদা শেকড়ের একটা অংশ এনে ঢুকিয়ে দেয় ওই জিনের ভেতরে। তবে রেশপাতি এখানে একটা ভুল করে বসে, সে ওই অংশে নিজেকে ঢুকিয়ে দেয়, যার ফলে সে আসল দুনিয়াতে ফিরে তো আসে, তবে তার দাদা আটকে পড়ে ওই দুনিয়াতে। সে দৌড়ে এসে তার দাদাকে স্পর্শ করে আবারও তার স্বপ্নে ঢোকার চেষ্টা করে, তবে এটা আর সম্ভব হয় না। তীর্থা লক্ষ্য করে দাদার গলায় ওই চিহ্ন রয়েছে যা ঘুমের মধ্যে মারা যাওয়া ওই লোকগুলোর গলায় দেখা গিয়েছিল। তবে রেশপাতির দাদা এখনো পর্যন্ত মারা যায়নি, তাই তাকে ভর্তি করা হয় হসপিটালে। রেশপাতি মেনেই নিতে পারছিল না যে তার সামান্য একটা ভুলের কারণে তার দাদা এখন জীবন হারাতে বসেছে। তার দাদা এখন কোমায় আছে, ডাক্তাররাও কিছু বলতে পারছে না।
জীবনের এই মুহূর্তে এসে ফাইনালি রেসপাতি লানির সামনে ওই ঘটনার কথা খুলে বলে, যে ঘটনার কথা সে মনে করতেও চায় না, অর্থাৎ তার বাবা মায়ের মৃত্যুর ঘটনা। মূলত সে তার বাবা মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করত। মূলত ওই দিন বাইরে যাওয়ার আগে তার বাবার গাড়িতে কিছু সমস্যা দেখা দিয়েছিল, যে কারণে তার বাবা বারবার বলেছিল তাদের সাথে তাকেও যাওয়ার জন্য, কিন্তু তার ভালো লাগছিল না বলেই সে তার বাবা মায়ের সাথে বের হয় না। পথেই তাদের গাড়িটি নষ্ট হয়ে যায় এবং তারা কোনো রকম সাহায্য পায় না। এই সুযোগে কিছু ছিনতাইকারীরা তার বাবা মায়ের হত্যা করে। তার মনে হয় সেদিন যদি সে তার বাবা মায়ের সাথে যেত তাহলে হয়তো বা তার বাবা মা এমন কোনো বিপদে পড়তো না, সে তাদেরকে রক্ষা করতে পারত। এ কারণেই সে তার বাবা মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করে এবং এই ব্যাপারে কোনো রকম কথাও বলে না। এই আফসোসই তাকে এতদিন ধরে ঘুমাতে দিত না, ঘুরে ঘুরে তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। আর এখনো যদি তার একটা ভুলের কারণে তার দাদা মারা যায় তাহলে এটা সে কখনোই সহ্য করতে পারবে না। তাই সে যে কোনো মূল্যে তার দাদাকে বাঁচাতে চায়। তখন তীর্থা তার হাতে তুলে দেয় ওই বহুলটি দেখা মাত্রই রেসপাতির মাথায় একটা বুদ্ধি আসে। সে তার দাদার স্বপ্নে যেতে পারবে না ঠিকই, তবে সে নিজের স্বপ্নে সুকমার ওই জিনকে তো ডাকতে পারবে। তবে এই ব্যাপারে সে তীর্থার সাহায্য চায়। তার দাদা একবার আব্দুর ঠিকানা তাকে দিয়েছিল, যেটা সে তীর্থাকে দিয়ে দেয় এবং বলে তীর্থা যেন যে কোনোভাবে সুকমার লাশ খুঁজে বের করে এবং সেটা জ্বালিয়ে দেয়। এতে করে সব কালো জাদু শেষ হয়ে যাবে। আর এই কাজে তীর্থাকে সাহায্য করতে যেতে চায় লানি। তবে রেসপাতি চাইছিল না যে লানি এইসবে ইনভলভ হোক, কেননা এতে করে তার যদি কিছু হয়ে যায় তাহলে সেটা কিছুতেই রেসপাতি মেনে নিতে পারবে না। তবে ল্যানি তাকে আশ্বস্ত করে যে তার কিছুই হবে না, তীর্থার তার সাহায্যের প্রয়োজন হবে। এখন লানি এবং তীর্থা একসাথে বেরিয়ে পড়ে। অন্যদিকে স্বপ্নের জগতে ঢুকে পড়ে রেসপাতি। সে চলে যায় ওই দিনে যে দিনে তার বাবা মায়ের মৃত্যু ঘটেছিল। তার বাবা মা গাড়ির কাছে ছিল, যেখানে গিয়ে সে তার বাবা মাকে জানায় যে আজ সে তাদের সাথে যেতে চায়, যা শুনে তার বাবা মা খুশি হয়ে যায়। অন্যদিকে তীর্থা এবং লানিকে দেখা যায়, যারা কিনা আব্দুর ঠিকানা অনুযায়ী গিয়ে পৌঁছায় ভাঙারি জিনিসপত্র ফেলে রাখার একটা স্থানে। সেখানে একটা ঘরের মতো ছিল, যার মধ্যে প্রবেশ করতেই তারা হতবাক হয়ে যায়, কেননা সেখানে ঢেকে রাখা ছিল একটা লাশ, যেটার উপর থেকে কাপড় সরাতেই তারা আরো বেশি ভয় পেয়ে যায়, কেননা এটা কোনো সাধারণ মানুষের লাশ ছিল না, সেটা দেখতে বেশ ভয়ঙ্কর ছিল। এটা দেখা মাত্রই তীর্থা বুঝতে পারে এই লাশটিকেই তাদের পোড়াতে হবে। তাই সে চলে যায় কেরোসিনের খোঁজে। বাইরে সে কেরোসিন খুঁজেও পায়, যেটা ভেতরে এনে তার মুখ খোলার চেষ্টাই করছিল। এমন সময় তাদের উপর আক্রমণ করে আব্দু। ভাগ্যক্রমে তারা বেঁচে যায়। আব্দু বলে যে তারা কেন বুঝতে পারছে না যে সে কারোর ক্ষতি চায় না, বরং সে তো শুধুমাত্র ওই মানুষটিকে ফিরে পেতে চায় যাকে সে ভালোবাসত, যাকে সে নিজের মা মনে করত। সে তার মাকে ফিরিয়ে আনতে চায়, যাকে কেড়ে নিয়েছিল ওই গ্রামবাসীরা। মূলত গ্রামবাসীরা যখন তাকে এইভাবে আটকে রেখেছিল তখন আব্দুই তার উপর কালো জাদু করেছিল। সে একটা জিনকে এনেছিল সুকমার লাশের ভেতরে এবং তাকে পরিণত করেছিল একটা ছোট্ট পুতুলে, যেটা নিয়ে সে পালিয়ে এসেছিল এত দূরে। এতদিনের অপেক্ষার শেষে সে ফাইনালি তার মাকে খুঁজে পেতে চলেছে, যে ব্যাপারে তাকে প্রমিস করেছিল ওই জিন। তাই সে তার এত বছরের তপস্যা কালো জাদু কিছুতেই নষ্ট করতে দিবে না। একথা বলেই সে হামলে পড়ে লানি এবং তীর্থার উপর। অন্যদিকে স্বপ্নের জগতে রেসপাতির বাবা মা অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। বিশেষ করে তার মা হঠাৎ করেই চিৎকার করে ওঠে এবং তার বাবা মা দুজনই গায়েব হয়ে যায়। দেখা যায় গাড়িতে শুধুমাত্র রয়েছে রেসপাতি, সেই সাথে রয়েছে সুকমার ওই জিন। সে রেসপাতিকে আঘাত করে গাড়ি থেকে ফেলে দেয়, যার ফলে রেসপাতি পৌঁছে যায় ওই স্বপ্নের জগতে, যেখানে ওই জিন নিজের ভয়ঙ্কর রূপে তার জন্য অপেক্ষা করছিল। এখানে জিন তাকে হাওয়ায় তুলে তার উপর আঘাত করতে থাকে। এর ফলে সে স্বপ্নের জগতের পাশাপাশি বাস্তব জগতেও আহত হতে থাকে। তবে রেসপাতিও এখন নিজের শক্তির ব্যাপারে জানত, তাই তো সে তার শক্তিকে কাজে লাগিয়ে একটি ছুরি নিয়ে আসে, যেটা নিয়ে হামলা করতে যায় ওই জিনের উপর। তবে ওই জিনের সাথে পেরে ওঠা এতটাও সোজা ছিল না। অনেক কষ্টে রেসপাতি ওই জিনের ভেতরে ছুরিটি ঢুকিয়ে দেয় ঠিকই, তবে এতে খুব একটা লাভ হয় না। জিনটি তাকেই নিচে ফেলে আহত করে দেয়। একদিকে স্বপ্নের জগতে সে প্রাণপণে লড়াই করছিল জিনের সাথে, অন্যদিকে তার বন্ধু এবং ল্যানি দুজন লড়ছিল আব্দুর সাথে। তারা দুজন পেরে উঠছিল না। এক পর্যায়ে সে লানিকে হত্যা করতে এগিয়ে যায়। তখন তীর্থা এসে লানির জীবন বাঁচায়। শুরু হয়ে যায় তীর্থা এবং আব্দুর লড়াই।
অন্যদিকে ওই জিন রেসপাতিকে নিয়ে চলে এসেছিল তার রুমে, যেখানে ওই জিনের অসংখ্য রূপকে আমরা দেখতে পাই। সে রেসপাতিকে উদ্দেশ্য করে বলে তাদের মধ্য থেকে যে কোনো একজনই বাঁচবে। একথা বলে এখানে শুরু হয়ে যায় এক চরম লড়াই। পুরো মুভির মধ্যে এই ফাইটিং সিনটাই সব থেকে ইউনিক ছিল। এদিকে আসল দুনিয়াতে তীর্থাকে মৃতপ্রায় করে ফেলেছিল আব্দু। এই সুযোগে লানি কেরোসিন তেল নিয়ে এগিয়ে যায় সুকমার লাশের দিকে। সে যখন ওই তেল ছড়াচ্ছিল তখনই আব্দু তাকে দেখে ফেলে এবং তার দিকে এগিয়ে যেতে যায়, যখন তীর্থা তাকে আটকে নেয়। এর ফলে আব্দু তীর্থাকে মেরেই ফেলতে যাচ্ছিল, যা দেখে পেছন থেকে লানি এসে ছুরি দিয়ে আঘাত করে আব্দুর পিঠে। এরপর সে আর এক মুহূর্তও দেরি না করে চলে যায় সুকমার লাশের কাছে এবং মেঝের কাঠি জ্বালিয়ে ছুঁড়ে দেয় সুকমার লাশে। অন্যদিকে আমরা স্বপ্নের জগতে রেসপাতিকে দেখতে পাই, যাকে আবারও ওই ভয়ঙ্কর জায়গায় ফিরিয়ে নিয়ে গিয়েছিল ওই জিন। রেসপাতি এখানে তার দাদাকে দেখতে পায়, তবে সে তার কাছে যেতে পারে না। ওই জিন তাকে হাওয়ায় ভাসিয়ে নিজের কাছে নিয়ে আসে এবং তাকে গলা চেপে হত্যা করতে যায়। বাস্তব পৃথিবীতে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এমন সময় সুকমার লাশে আগুন ধরে যাওয়ার ফলে স্বপ্নের জগতে ওই জিনের শক্তি কমে যায়। সে ছটফট করতে আরম্ভ করে। রেসপাতিও মুক্ত হয়ে যায়। সে একটা শেকড়ের টুকরো হাতে জিনের দিকে এগিয়ে যায় এবং তার মাথায় আঘাত করে বলে এটা তার দাদাকে মারার চেষ্টা করার জন্য, যার ফলে ওই জিন সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। মায়ের লাশ পড়তে দেখে হাউমাউ করে কাঁদতে থাকে আব্দু। অন্যদিকে রেসপাতি তার দাদাকে ওই শেকড় থেকে মুক্ত করে নেয় এবং তাকে নিয়ে ফিরে আসে বাস্তব জগতে। একটা নতুন দিনের শুরু হয় তার দাদার সাথে। সে তাদের দুজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করে এবং দাদাকে সারপ্রাইজ দেয়। এতে করে তার দাদা ভীষণ খুশি হয়ে যায়। আমরা বুঝতে পারি তাদের দুজনের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছিল। ওই সময় টিভিতে আমরা দেখতে পাই আব্দুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে কালো জাদুর মাধ্যমে মানুষদেরকে হত্যা করার দোষে, সেই সাথে মুস্তিকার খুনের দায়ে। ওই দিনই রেসপাতি লানি এবং তীর্থার সাথে তার বাবা মায়ের কবরের কাছে যায় কবর জিয়ারত করতে। সেখান থেকে ফেরার সময় রেসপাতি লানির হাত স্পর্শ করে, যা থেকে আমরা বুঝতে পারি লানি এবং রেসপাতি এখন একে অন্যকে ভালোবাসতে শুরু করেছিল। আর এই ব্যাপারটা এখন তারা একে অপরের কাছ থেকে লুকাচ্ছিলও না। এখানে বসেই লানির হাত ধরে রেসপাতি ঘুমিয়ে পড়ে এবং চলে যায় স্বপ্নের জগতে। এমন একটা দিনে যখন সে খুবই ছোট ছিল এবং তার বাবা মায়ের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছিল। এই সব কিছু দেখে তার চোখে পানি চলে আসে। এখন সে তার দাদার কথা মতো তাকে খুশি করতে ডক্টরের কাছেও পর্যন্ত যায়। এতে করে তাদের দুজনের সম্পর্ক আরো বেশি স্ট্রং হয়ে ওঠে। দেখে মনে হচ্ছিল না যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, তবে আসলেই কি সবকিছু ঠিক হয়ে গিয়েছে? কেননা মুভির শেষ দৃশ্যে আমরা একটা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখান থেকে একজন লোক চিৎকার করে করে ওই গানটি গাইছিল। গান তো নয়, যেন এটা কালো জাদু করার সেই মন্ত্র। আর ওই লোকটি ছিল রেসপাতির ডক্টর, যে কিনা তার স্ত্রীকে জীবিত করার জন্য আবারও ওই জিনকে ডেকে আনছিল, যে জিন স্বপ্নের জগতে মানুষের উপর হামলা করে। অর্থাৎ আবারও শুরু হতে চলেছে ওই জিনের ভয়ঙ্কর তাণ্ডব। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার মতো মুভি লাভার্সদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচপি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।